13 নম্বর লেকচার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের 13 নম্বর লেকচার। আর এর আগে হচ্ছে আমাদের কয় নম্বর লেকচার, 1 থেকে আমাদের 12 নম্বর লেকচার পর্যন্ত আমাদের প্লে লিস্ট করা আছে ইউটিউবে। তোমরা যারা হচ্ছে নতুন তারা অবশ্যই এটা দেখে নিবা, দেখে তারপরে এই ক্লাসটা করবা। নয়তো আগামাথা কিছুই বুঝতে পারবা না, তখন আমাকে আবার গালি দিবা যে ভাইয়া আপনি কি পড়ালেন, তাই না? বিষয়টা এমন না, তুমি ক্লাস করে আসবা অবশ্যই। যত মানে তুমি যদি একেবারেই মানে নিম্নমানেরও স্টুডেন্ট হও তাও তুমি বুঝবা, কারণ আমি সেভাবেই তোমাদেরকে বুঝাই। ওকে, দেখো আমাদের এখানে কেস 3, কালকে গতদিনগুলো কেস 2 পর্যন্ত পড়ছিলাম, তাই না? আমরা আজকে কেস 5 পর্যন্ত পড়বো, কারণ বেশি ইনপুট দেবো না, কারণ বেশি ইনপুট দিলে আমাদের মাথা আবার হ্যাং করবে। ঠিক আছে, আমরা আস্তে 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 আস্তে। ওকে, কেস 5, কেস 3 সেটা হচ্ছে হেলানো তলে একটা বস্তুকে রাখলে স্থিতি ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ। হেলানো তলে এতক্ষণ আপনারা কি করতেছিলেন, এই একটা তল সমতলে সমতলে রাখছিলেন না একটা বস্তু, এই এই যে তলটা, এই তলটা সমতল না, এক্স অক্ষ বরাবর, এটা না জি ভাইয়া। সমতল। কিন্তু এখন তো সমতলে হবে না, জিনিসটা হেলানো তলে হবে। হেলানো তল, হেলানো তল মানে এইটা হচ্ছে কি মাটি। ভাইয়া হেলানো তলে বস্তু রাখলে তো গড়গড়িয়ে পড়ে যাবে, মানে আরে এটা এটা স্থির পড়তেছে থাকবে তো, কিভাবে? আরে কেন থাকবে না? হেলানো তল, এই কোণের মানটাও তো বেশি না, আমি তো আপনাদের চিত্র দেখাইছি বলে এরকম মনে হচ্ছে। এই কোণের মানটা অল্প, খুব অল্প পরিমাণ, বুঝছেন? আর হ্যাঁ, আপনার কথা আরো আরো ভালো, এ কেন পড়তেছে না, এর এখানে ঘর্ষণ বল আছে এই জন্য পড়তেছে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি একটা পরীক্ষা করবেন, আপনি বাসায় স্কেল আছে না, স্টিলের স্কেল, জি ভাইয়া ওর আছে। উপরে একটা রাবার দেবেন, একটা রাবার দিয়ে এক পাশ উঁচু করবেন, একটা এক পাশ উঁচু করবেন, দেখবেন যে রাবারটা পড়ে যাচ্ছে না, কারণ কি ওই যে ঘর্ষণ বল আছে ওই ওর তলে। ঠিক আছে, কিন্তু আপনি একটা পয়সা দিবেন ওই স্টিলের স্কেলের উপরে দিয়ে হালকা উঁচু করবেন, দেখবেন যে পয়সাটা পড়ে যাচ্ছে, কারণ কি ওই পয়সা আর ওই তলের মধ্যে ঘর্ষণ বল কাজ করতেছে না। বাট ওই রাবার আর ওই স্টিলের স্কেলের মধ্যে ঘর্ষণ বল আছে, এই জন্য পড়তেছে না, বুঝতেছেন? এটা মনে করেন সেই রাবার জি এরকম। ভাইয়া। ওকে, তাহলে দেখেন যে আমরা এখন শিখবো হচ্ছে হেলানো তল। হেলানো তল কি জিনিস? হেলানো তল হচ্ছে এরকম যে একটা হচ্ছে লম্ব থাকবে, একটা ভূমি থাকবে, একটা অতিভুজ থাকবে। এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, বুঝতে পারছেন? ওকে, সাপোজ মনে করেন যে এইটা হচ্ছে মাটি, ওকে, এই অংশটা হচ্ছে মাটি, এইটা হচ্ছে দেওয়াল, ওকে, এই অংশটা হচ্ছে দেওয়াল, আর এইটা হচ্ছে মই। কোনোদিন মইতে উঠেছেন? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। কি মজা লাগে কি মইতে উঠতে? কখনো উঠতে পড়েছেন? তো ভয় লাগে, কিন্তু নামতে গেলে একটু ভয় লাগে। হ্যাঁ, যখন পড়বেন তখন বুঝবেন যে মজা কত প্রকার। আমি অনেকবার পড়ছি, নখ ঠক উঠেও গেছে, পান নখ 2টা উঠে গেছিল একবারে, ওই মই নিয়ে খেলা করতেছিলাম দিয়ালের সাথে লাগাই। ওকে, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে হেলানো তল কি জিনিস। এখন হেলানো তলে একটা বস্তুকে রাখলে, একটা বস্তুকে জাস্ট আমি এই হেলানো তলে এই যে একটা বস্তুকে রেখে দিছি, রাখলে স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ মানে সেম টু সেম জিনিসই নির্ণয় করবো, বাট একটু অ্যাঙ্গেল মানে একটা থিটা কোণ আসতেছে, ঠিক আছে, এই আর কি, এই ছাড়া আর কিছু না। দেখো এখন প্রথম চিত্র বোঝো, এটা কিন্তু কোনো মানে কেসের আওতাভুক্ত না, জাস্ট চিত্র। আগে চিত্র বোঝো, তারপরে আমরা কেসে প্রবেশ করব। দেখো তাহলে বলো, এই আমি একটা চিত্র আঁকাই, এই একটা হেলানো তলে একটা বস্তু রাখলাম এই বরাবর, ওকে, একটা বস্তু ধরো, একটা সাপোজ একটা বস্তু। এখন তুমি বলো এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। নিচের কোন দিকে। জায়গা থেকে, কোন জায়গা থেকে বলো তো? ওই ভার কেন্দ্র থেকে, মাঝখান থেকে নিচের দিকে এই বরাবর হচ্ছে ওজন কাজ করবে, সেটা হচ্ছে এমজি। এখন এখন যদি ওজন কাজ করে, তার সাথে কি কাজ করবে বলো তো? ওজন শুধু কি ওজন কাজ করবে নাকি তার বিপরীতে কিছু কাজ করবে? তার বিপরীতে প্রতিক্রিয়া বল কাজ করবে। অবশ্যই। তাহলে তার বিপরীতে, তার বিপরীতে এখন কথাটা কিন্তু একটু ভিন্ন। দেখো বিপরীত, এখন তুমি তুমি কি এই বরাবর সোজা দাগ টানবা নাকি এই বরাবর টানবা বলো তো? বলো কোনটা, এইটা রাইট নাকি এইটা রাইট? দ্বিতীয়টা নাই। দ্বিতীয়টা রাইট। আপনারা এখানে এই চিত্রটা দেখে বলতেছেন দ্বিতীয়টা রাইট, বাট কেন কেন এটা রাইট আমি দেখাই। কেন, আমি একটা কথা বলে আসছিলাম যে এই আরটা কার সাথে অ্যাঙ্গেল হবে? এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই কোণটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে অলওয়েজ। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব আকারে থাকে, কথা এটা মনে রাখবেন। প্রতিক্রিয়া বল সবসময় লম্বে আকারে থাকবে তলের সাথে। তল কোনটা বলেন তো? এই বস্তুটাকে যে তলে রাখছেন, এই যে এইটা, এই দাগটা, এই যে এইটা না, এইটা এইটা না তল?
তাহলে আপনি একটা মোবাইলটাকে একটু কাত করে ধরেন, তাহলে দেখেন যে এই যে আর এইটার মধ্যবর্তী কোণ কত, এই তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? হ্যাঁ কি না বলেন? জি ভাইয়া। আপনি দেখেন, আপনি আপনি প্রথম কথা হচ্ছে ওজনটা দাগ টানবেন, তাহলে মাঝখান থেকে নিচের দিকে ওজন, ঠিক আছে, কথা ঠিক আছে। এখন আপনি বলতেছেন যে বিপরীত দিকে হচ্ছে কি করে কাজ করে, আর কাজ করে। এখন আপনি টানে দেবেন সোজা বিপরীত দিকে, এই দিকে, আর হবে না, কারণ এই কোণটা কি 90 ডিগ্রি বলেন তো? কোনোদিন 90 ডিগ্রি কি এটা? কখনোই না। কিন্তু এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, মানে মোবাইলটাকে একটু কাত করে ধরেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বোঝাচ্ছি আপনাকে। সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, ঠিক আছে। এইবার এইবার দেখো, তাহলে আরও গেল, এমজিও গেল, ভালো কথা, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমরা এমজি পাইছি, এখন এমজি তো পাইছি, এখন এমজি পাইলে এমজি তো একটা মানে নিচের দিকে কাজ করতেছে, তাই না? নিচের দিকে কাজ করতেছে। এখন এমজি অবশ্যই তোমার এই যে উপরে যে বলটা, এর অপোজিটে আরেকটা বল আছে না? মানে এমজি থাকার কথা কোন দিকে ছিল, ভালো করে বোঝো কিন্তু, অনেক অনেক চিত্র বুঝলেই ম্যাচ শেষ। দেখো আর এইদিকে, তাহলে এমজি নিশ্চয়ই এই দিকে থাকার কথা ছিল না? এমজি এমজি এই দিকে থাকার কথা ছিল কিনা বল? হ্যাঁ, থাকার কথা ছিল, বাট নেই। কারণ কি? অবশ্যই এমজি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, খাড়া নিচের দিকে। এইটা দিলে তো আমার খাড়া নিচের দিকে হতো না, এক কোনায় বেঁকে যেত, ঠিক আছে? খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, ভালো কথা। ওজন সবসময় খাড়া নিচের দিকে, এই যে বস্তুর ওজন তার ভার কেন্দ্র থেকে সরাসরি খাড়া নিচের দিকে ক্রিয়া করে, ভালো কথা। এটুকু সবাই বুঝতে পারছো যে আর কেন এই দিকে গেল আর এমজি কেন এইদিকে আসলো? বুঝতে পারছো সবাই? ওকে, এইবার তাহলে অবশ্যই এখন গেছে তো গেছে, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু এই আর ওই ব্যাকাভাবে মানে ওই দিকে থাকতে পারবে না, অবশ্যই তাকে প্রশমিত করার জন্য তার অপোজিটে কিছু একটা দিতে হবে যে তাকে ধরে রাখবে, ঠিক আছে? তার অবশ্যই তার বিপরীত দিকে কিছু একটা দিতে হবে। তাহলে আমি এখন ভাবি যে আমি যদি এই বরাবর এমজি দিই, তাহলে এমজিকে যদি আমি উপাংশে ভাগ করে দিই, মানে উপাংশের খেলা খেলি, তাহলে কিন্তু আমার এখানে একটা জিনিস আসতেছে, এখানে আরেকটা জিনিস যাচ্ছে। তাহলে চলো আমরা উপাংশের খেলা খেলি, সমস্যা কি? তাহলে মাঝ বরাবর একটা জিনিস দেখো, তোমরা এই জিনিসটা চিন্তা করো, এই এই বরাবর, এই মাঝ বরাবর হচ্ছে এমজি আছে। তাহলে বলো এখন ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর কি কি হবে? উপাংশে ভাগ করো। নিচেরটা হবে এমজি কস থিটা আর বাম পাশেরটা হবে এমজি সাইন থিটা। ওকে, আর উপরেটা হচ্ছে এমজি সাইন থিটা। সেই জিনিসটা জাস্ট এখানে উল্টো, উল্টো পুরো। এই দেখো, এই যে এমজি সাইন থিটার এই লাইনটা হচ্ছে এই লাইনটা, আর লম্ব হচ্ছে এই যে এইটা, আর হচ্ছে ভূমি হচ্ছে এই যে এইটা। এখন কথা হচ্ছে কেন আমি এখানে কস দিলাম আর উপরে সাইন দিলাম বলো তো? থিটাটা, এই থিটাটা কোন কার সাথে ধরেছি? এই থিটাটা যার সাথে নিব সে কস থিটা হবে। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? থিটাটা আমি যার সাথে নেব সে কস থিটা হবে। থিটাটা আমি জি ভাইয়া, আবার এভাবে তো বুঝে যে ভূমির সাথে কস আর হ্যাঁ, লম্বের সাথে সাইন। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, যেভাবে হোক, যেভাবে হোক। এখন কি এই পর্যন্ত বুঝতে পারছেন যা যা বুঝাইছি আপনাকে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এইবার দেখেন একজনকে কিন্তু আরেকজন ধরে রাখে। আমি সবসময় বলেছি বাম হাত সমান সমান ডান হাত হবে। দেখুন তাহলে আর কে ধরে রাখতেছে কি? এখন কিন্তু আর এমজি ধরে রাখতেছে না, এখন অবশ্যই এমজি কস থিটা ধরে রাখতেছে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আর কে এখন এমজি কস থিটা ধরে রাখতেছে। এখন ঠিক আছে, এখন এই বরাবর পাইছি এমজি সাইন থিটা। এখন এমজি সাইন থিটা থাকলে তো শুধু আর নিচের দিকে চলে যাবে একদম, কিন্তু ও তো স্থির থাকবে না বা ওই জায়গায় আটকেও থাকবে না। তাহলে কি হয়ে গেল? তাহলে হবে না তো। তাহলে ওকে আটকে রাখার জন্য অবশ্যই আপনি বল দিচ্ছেন এই বরাবর, তাহলে এর বিপরীত পার্শ্বে অবশ্যই ঘর্ষণ বল। কালকে পড়াইছিলাম না যে ঘর্ষণ বলের কাজ কি? বাতা মানে হচ্ছে গতিতে বাধা সৃষ্টি করবে এবং তার বিপরীতে কাজ করবে। ওকে, তাহলে অবশ্যই বিপরীতে কাজ করতেছে। এই যে আমি এই পাশে টান দিচ্ছি, এই যে বস্তুটা এই পাশে নামাচ্ছি, কিন্তু আমার অবশ্যই ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে কনসেপ্ট কি ক্লিয়ার সবার যে কোন দিকে কে কাজ করতেছে? ক্লিয়ার? জি ভাইয়া। কারো জি ভাইয়া, কারো এখানে টির বদলে এমজি সাইন থিটা হয়ে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ, এটাই। এটা আপনার চিত্র দেখলে বুঝতে পারবেন বা চিত্রে বলে দেবে যে কোন দিকে যাচ্ছে। এখানে অবশ্যই এই চিত্রটা কোন দিকে মেক করা জানেন? অবশ্যই এই চিত্রটা দেখে মনে হচ্ছে যে বস্তুটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না?
অবশ্যই বস্তুটা নিচের দিকে যাবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। এখন কোনো জায়গায় কি বুঝতে সমস্যা হয়েছে এই পর্যন্ত কারোর হইলে কিন্তু অবশ্যই বলবেন, না বুঝে চুপ করে বসে থাকবেন না, অবশ্যই বলবেন আমাকে। যে বলবে যে ভাই আমি বুঝিনি, আমি মনে করবো যে সে আসলে পড়া বুঝতেছে। বলেন, এরকম কেউ আছে যে বুঝেনি? একবার বুঝান ভাইয়া। ওই তো, তাহলে এতক্ষণ বলেননি কেন? দেখেন দেখেন, আপনার একটা বস্তুকে যদি রাখেন তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করে বলেন তো? যে প্রশ্ন করেছেন সে উত্তর দেবেন আমাকে। যে একটা বস্তুকে রাখলে, যে কোনো তলে রাখি, তাহলে তার ওজন সরাসরি নিচের দিকে, একদম খাড়া ভাবে নিচের দিকে কাজ করে। এই যে এমজি, এইটুকু, এইটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এইবার তাহলে তার বিপরীত দিকে অবশ্যই আর একটা বল থাকে, নয়তো তো মাটির তলায় চলে যাবে, তাই না? অবশ্যই থাকে এখানে আর। কিন্তু আরটা কি, আর একটা শর্ত আছে যে প্রতিক্রিয়া বলটা সবসময় তলের সাথে লম্ব থাকবে, তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তল, তল কোনটা? এইটা না তল? তাহলে এইটার সাথে 90, তাহলে এই জিনিসটা কি 90 ডিগ্রি হবে বলেন তো? এটা তো 60 ডিগ্রি মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু তাহলে 90 ডিগ্রি কোনটা? এইটা। এই কোনটা? সেই জন্য আমি ডাইরেক্ট আমি এই কোনটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য আমি এই বরাবর দাগটা নিচ্ছি। ক্লিয়ার? এইটা হচ্ছে আর, আর নিচে গেল এমজি। এই দুটাকে লাইন ক্লিয়ার আপনার? এখন এই যে আর উপরে গেল, এর ঠিক অপোজিট পাশে যদি কিছু না দিই, তাহলে ওই আর তো ওটা টাইনে মানে পৃথিবীর বাইরে নিয়ে চলে যাবে, মানে ও হাওয়ায় ভাসতে থাকবে। কারণ এমজি আগে কি করতেছিল, আগে আমরা যখন এরকম সমান সমান ছিল তখন কি করতেছিল, উপরে থাকতেছিল আর, আর তার ঠিক বিপরীত পাশে থাকতেছিল এমজি, ওই যে 1 নম্বর আর 2 নম্বর কেস। কিন্তু এখন কি সেই সিস্টেম আছে? দেখেন আর গেছে বেকার তারা, আবার এমজি গেছে নিচের দিকে, তাহলে তো হলো না। এখন অবশ্যই আর কে প্রশমিত করার জন্য, এই আর কে প্রশমিত করার জন্য, যে বাপ তুই আমার উপরে নিয়ে যাস না, তার অপোজিটে নিশ্চয়ই একটা দড়ি বাঁধতে হবে, তাই না? সে দড়িতে বাঁধবো। এখন দড়ি তো এমনি এমনি বাঁধা যায় না, কারণ এটা ফিজিক্স, তাই না? এখন দড়িটা তো এমনি এমনি বাঁধা যায় না, সেটা সম্পর্ক করতে গেলে আমরা কি করব? উপাংশ বিবেচনা করব। উপাংশ, উপাংশ কি জিনিস আপনি ভেক্টর চ্যাপ্টার করে আসলে অবশ্যই জানবেন। আপনি কি ভেক্টর চ্যাপ্টার করেছেন? না ভাইয়া। এই জন্য আপনার কাছে আনকমন লাগতেছে, অবশ্যই করবেন। এখন উপাংশ জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের দুইটা ভাগে ভাগ করা। উপাংশ মানে হচ্ছে দুই ভাগে ভাগ করা, ঠিক আছে? তাহলে এই দুইটা, এই যে এই একটা হচ্ছে রেখা, এই একটা রেখা, তাহলে দুই পাশে দুই ভাগে ভাগ করবেন, তাহলে মাঝখান থেকে একটা দাগ টানবেন, এইটা হচ্ছে সেই উপাংশ, তাই না? এইটা কি? এইটা হচ্ছে সেই এমজি, এই যে এমজি, এমজিটা। ওকে, তাহলে এখন উপাংশ যদি ভাগ করি, তাহলে এই যে এমজি এও পাবে, এও পাবে, তাহলে আমি ভাগ দিলাম। আর কোনটা? অবশ্যই ভূমির সাথে। ভূমি কোনটা বলেন তো? নিচেরটা না? এই লাইনটা না ভূমি? এইটা হচ্ছে ভূমি, তাহলে থিটা এখানে দিলাম। তাহলে এইবার নিচে হবে কস থিটা আর উপরে হবে সাইন থিটা। তাহলে আমি এখানে লিখি যে এম জি সাইন, সরি এম জি কস থিটা। কারণ কি এমজি কেন দিলাম? কারণ এই এমজি কে ভাগ করতেছি, এমজি এই লাইনও পাবে আবার উপরের লাইনও পাবে, তাহলে উপরেও এমজি দেবো, বুঝছেন? এমজি, কিন্তু এখানে শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কেন? এবার সাইন থিটা হবে, এখানে কস দিয়েছি তাহলে সাইন থিটা হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। এইবার এইবার আপনি এই ত্রিভুজটার সাথে এইটা উল্টো করে দেন, দেখেন যে উল্টো আকারে আছে, এই দেখেন এই যে মাঝখানে দাগটা, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? আর আপনার এই যে ভূমিটা, এই যে ভূমি, এই ভূমিটা হচ্ছে এই যে এইটা, এই দাগটা। আর আপনার এই যে উপরের যে লম্ব বরাবর যেটা গেছে সেটা হচ্ছে এই দাগটা। ক্লিয়ার? সেই মানগুলোই দেখেন, এই যে এমজি সাইন থিটা, এই যে এমজি সাইন থিটা, তারপরে হচ্ছে এই যে এমজি, এই দেখেন সেই এমজি, আর এই যে এমজি কস থিটা, সেই এমজি কস থিটা, এইটা হচ্ছে সেই কাহিনী। তাহলে আমার এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল। এখন এই যে এমজি দিছেন, এর অপোজিটে মানে চারজন থাকবেই, মানে একের মানে দেখেন বাম পক্ষ সমান সমান, মানে দেখেন রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড হতে হবে। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে এইটা আছে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে কিছু একটা থাকতে হবে, নয়তো তো টানতে হবে, মানে নিজেই চলে যাবে নিচের দিকে, বুঝছেন? তাহলে আমরা আগের ক্লাসে, আগেরটা ক্লাস করছিলেন, গতকালকের ক্লাস, ওখানে আমি বলে দিয়েছিলাম যে যেদিকে আমি টানবো, আমি ধরো টানতেছি নিচের দিকে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে। এই দেখেন ঘর্ষণ বল, এই যে আমি এই দিকে নিচের দিকে টানতেছি, মানে অবশ্যই ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে আমার এই পর্যন্ত ক্লিয়ার। এইবার কি চিত্র বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে,
এখন একটা কথা, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস বুঝাবো। আমি কেন বললাম যে আজকে চিত্র বুঝতে একটু সমস্যা হবে, কারণ এখানে একটু অ্যাডভান্স লেভেলে আছে জিনিসটা। দেখেন, অনেকেই পারেন, তারপরেও শিখাই দিচ্ছি। দেখেন, আপনার এই থিটা কোণটার মান দেওয়া থাকবে, কিন্তু এইটা কি আপনি এর ভিতরে কাজে লাগাতে পারবেন? বলেন। না ভাইয়া। পারবেন না। কিন্তু আপনি এই কোণটাও কিন্তু থিটা, মানে এইটার মান যদি হয় কত ডিগ্রি, 45 ডিগ্রি, মানে 54 ডিগ্রি, সাপোজ এইটার মানও 54 ডিগ্রি হবে। কি করে বলেন তো? কি করে? আপনি হয় না 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 না, ওইটা না। বিষয়টা হচ্ছে যে আপনি মুখে মুখে বললেন যে হ্যাঁ ভাইয়া বলছে যে এইটা যা হবে এটা তা হবে, আমি মুখস্থ করলাম, কোনো ব্যাপার না। কিন্তু কেন হলো? আপনি যখন ক্লাসে করাবে তখন আপনি স্যারের কাছে প্রশ্ন ধরে বসবেন যে স্যার কেন হলো, আপনি আমাকে ব্যাখ্যা করে দেখান। তখন হয় স্যার বলবে যে এত বেশি বোঝো কেন, আমি বলেছি তাই, নয়তো স্যার ব্যাখ্যা করে দেখাবে। চলেন আমি ব্যাখ্যা করে দেখাই। ঠিক আছে, দেখেন আমরা কি জানি বলেন তো? বলেন তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 180 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা কত বলেন তো? 90 ডিগ্রি। এইটা আমি জানি যে 90 ডিগ্রি। ভালো কথা। এই কোণটার মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার কত? থিটা কোণ। ওকে, এটা থিটা কোণ। আর এই কোণটার মান কত? এটা হচ্ছে এক্স। সাপোজ আমি এক্স, হ্যাঁ হ্যাঁ, শোনেন শোনেন, এইবার আমি প্রথম লিখব যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? এটা তো জানি আমরা, সমান সমান। তাহলে এই 180 ডিগ্রি কোন কোন জায়গাতে পাচ্ছি? প্রথম পাচ্ছি 90, একটা হচ্ছে 90 প্লাস, এবার 90 প্লাস দিলাম, তারপরে কি থিটা, থিটা মানে 3টা কোণ নিচ্ছি, এই একটা কোণ শেষ, এই কোণ, এই কোণ। তাহলে এই কোণের মান কত? থিটা প্লাস কি দেবো কোণ তো? এটা এক্স কোণ ধরলাম। এই যে সেই এক্স কোণটা হচ্ছে এখানে, বুঝতে পারছেন কোন জায়গায় ধরতেছি আমি? এই যে এইটা। কেন ভাইয়া 3টা কোণের মধ্যে না 2টা কোণের মান দেওয়া থাকে? আরে একটা বাবা, বের করে নিতে হয়। আমি বলি, আমার একটা কোণের মান দেওয়া আছে, ধরেন আমার একটা কোণের মানও দেওয়া নাই। একটা জিনিস বোঝেন, এই যে আমি কিন্তু এইটুকু বিবেচনা করতেছি, এইটুকু এই টোটাল ত্রিভুজের এইটুকু বিবেচনা করতেছি, বুঝতে পারছেন? আমি যে আঁকলাম না, এটা হচ্ছে এই অংশটুকু, বুঝতে পারছেন সবাই? জি। ও, এবার দেখেন ক্লিয়ার ভাবে আমি দেখাচ্ছি। দেখেন, এই আঁকলাম ত্রিভুজ, ঠিক আছে? এখন এই যে দেখেন এখানে যে কোণটা, সেটা হচ্ছে এক্স ধরে নিয়েছি, এইটার মান দেওয়া আছে আপনাকে, মান দেওয়াই থাকবে, একটারই মান দেওয়া থাকবে সেটা, কিন্তু আপনার জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য। এই যে থিটা, আর এইটা তো দেখে বুঝতে পারতেছি এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে প্রশ্ন মতে লিখলাম যে 180 ডিগ্রি। এবার কোনটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে? 90 দিলাম, 90, তারপরে কি দেবো বলেন তো? থিটা, তারপরে এক্স। আপনি কিন্তু ভাঙবেন না যে এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা 45, এইটা 45, তাহলে হলো না কিন্তু। না না, আমি একটারও জানি না, আমি জাস্ট করতেছি। ওকে, ঠিক আছে, গেল। এইবার তারপরে কি? তারপরে আমার কাজ হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করা, মানে এই যে 2টা কোণ মান দেওয়া আছে, আমার একটা কোণের মান বের করবো, আমরা এক্স বের করবো। তাহলে আমার টোটালটাকে কি করবো? বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশে জিনিস ডান পাশে দিয়ে দেবো। তাহলে 90 প্লাস থিটা প্লাস এক্স ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। কি করলাম আমি? কি করলাম? বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ বানালাম পক্ষান্তর করে। এইবার কি করব? 90টা ওই পাশে চলে যাবে, না, 180 ডিগ্রির সাথে minus টোটালটাকে হবে। নিয়ে যাবো, দাঁড়ান, আমি এক্স এর মান বের করবো, যার মান বের করবো তাকে রেখে দিলাম। এইবার এই পাশে কি ছিল? 180 দিলাম। এইবার এই অংশটা এক্সট্রা না, বাম পাশে ছিল, সেটাকে আমি ডান পাশে নিয়ে চলে আসি, মাইনাস দিয়ে এই যে 90 প্লাস থিটা। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই যে কেন মাইনাস হলো? এই পাশে প্লাস ছিল, ওইটাকে মাইনাস করলাম এই পাশে। ওকে, এবার দেখেন একটা করে নিয়ে আসলে কিন্তু বেশি প্যারা হয়ে যায়, আমি একটা করে নিয়ে আসবো না, ডাইরেক্ট নিয়ে চলে আসলাম। এইবার আপনি ব্র্যাকেটটা তুলে দেন, 180 ডিগ্রি মাইনাস, ব্র্যাকেটটা তুলে দেন। তাহলে এর মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট তুলে কি সবগুলো মাইনাস হয়ে যাবে না? ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে। মাইনাস হলো 90 ডিগ্রি, এখানে প্লাস ছিল, তাহলে এখানে কি হবে? মাইনাস থিটা। তাহলে এইবার দেখেন 180 থেকে 90 বাদ দেন, 180 থেকে 90 বাদ দেন, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এক্স এর মান পাচ্ছেন আপনি এইটা। তাহলে এই যে এই এক্স কোণ, এতক্ষণ যা বুঝালাম সেটা হচ্ছে এই এক্স কোণ। এই এক্স কোণের মান কত? এই এক্স কোণের মানটা হচ্ছে কত বলেন? 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এই যে এইটার মান। ওকে, গেল, ভালো কথা। এখন আমার বের করতে হবে তো তার পরের এই কোণটা, এইটুকু ছোট্ট একটা কোণ, এই ছোট্ট কোণটা বের করতে হবে।
এসব তো আমি আউন্দে বের করতেছি, মানে আন্দাজে বের করতেছি। আমার বের করতে হবে তো এইটা, মেন হচ্ছে এই লাল কালারে এই থিটার মান বের করতে হবে, তাই না? মেন কথা হচ্ছে লাল কালারের থিটার মানটা বের করতে হবে। ওকে, চলো বের করি, সমস্যা কি? এখন ভাবো ভাবো যে তোমার এই সম্পূর্ণ কোণটা, এই কোণটা কতটুকু বলো তো? কেউ পারবা? এই ওয়াই কোণটা কতটুকু? 180। এই ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মোবাইলটাকে সম্পূর্ণ উল্টো করে দেখো তো, এই ওয়াই কোণটা কত? সবাই উল্টো করো, মোবাইলটাকে উল্টো করো, দেখো যে 90 ডিগ্রি। আপনি মাথাটা উল্টো করেন, মানে হালকা একটু বোঝেন যে এই দেখেন, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। আপনি উল্টো করে দেখলে বুঝতে পারবেন যে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এই ওয়াই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এই ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস দেখেন, এই এক্স কোণের মান জানেন, ওয়াই কোণের মান জানেন, তাহলে দুইটা থেকে মাইনাস করে দিলে যেটা আসতেছে সেটাই ছোট্ট কোণের মানটা না? এটা বোঝেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এইটা, ওকে, আর এই পাশে একটা দাগ গেছে, ঠিক আছে সাপোজ। এখন আপনি জানেন যে এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। এই কোণের মানটা হচ্ছে কত? এই যে এক্স কোণ কত বের করছিলাম, 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটার মান জানি, আর এইটা বের করতে হবে। তাহলে এই 90 থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, বড়টা থেকে ছোটটা, মানে এই ওয়াই কোণ থেকে যদি আমি এক্স কোণ বাদ দিয়ে দিই, তাহলে আমি থিটা কোণ পাবো না? এটা বোঝেন সবাই? জি ভাইয়া। ধরেন আমি আগেও বোঝাচ্ছি, আমি জানি অনেকে বোঝে না। এইটা হচ্ছে ওয়াই কোণ, সাপোজ এটা হচ্ছে ওয়াই কোণ, এইটা হচ্ছে এক্স কোণ, ওকে। আপনাকে এইটুকুর মান বের করতে বলেছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। এখন জেড এর মান বের করতে বলেছে, বোঝেন? জেড এর মান, তাহলে টোটাল আছে এত, টোটাল আছে কত? সাপোজ ওয়াই এর মান হচ্ছে 10, এক্স এর মান হচ্ছে 5, তাহলে আপনাকে বের করতে গেছে এইটুকুর মান, এইটুকু 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 এইটুকু। তাহলে কি করতেন বলেন তো? 10 টোটালটা মাইনাস বাকি অংশ 5, কত হতো? 5 হতো। সেম টু সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা বড় কোণ কি আছে ওয়াই, ওয়াই এর মান কত বলেন? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমরা যদি বাদ দিয়ে দিই কত? এক্স এর মানটা, এক্স মানে এক্স এর কোণটা সেটা হচ্ছে কত ছিল? 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা, এই যে থিটা। তাহলে এবার আপনি ব্র্যাকেটটা উঠান তো, এই ব্র্যাকেটটা উঠালে কি হবে? প্লাস ছিল মাইনাস হবে 90 ডিগ্রি, আর এখানে কি মাইনাস ছিল, কি হবে বলেন? প্লাস থিটা। তাহলে এইটা কেটে যাচ্ছে, লাস্টে থিটা পড়ে থাকতেছে না? জি। এই জিনিসটাই হচ্ছে সেই থিটা। এই যে এই জন্য আমি বলতেছি যে এখানেও যে থিটার মানটা দেবে, এখানেও সেই থিটার মানটা দেবে। কোনোদিন কোনো পরীক্ষার হলে আসবে না, কোনো জায়গায় আসবে না, বাট আপনাকে বুঝাই রাখলাম যে কেন কেন ভাইয়া আপনি এইটার মানও যা এইটার মানও তা ধরলেন। বুঝতে পারছেন সবাই? থিটার মান তো 0 আসলো। কোনটার মান 0 আসলো কি করে? এটা ঠিক আছে, এই যে আপনি 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস এইটা ও সরি। প্লাস থিটা, এটা কাটা, তাহলে কি পড়ে থাকে? থিটা পড়ে থাকে না? জি জি, থিটা ইকুয়াল টু থিটা, হ্যাঁ, বুঝছি আমি। এই যে জিরো এবার দেখছি। এইটুকু সুন্দর করে দেখেন, তাহলে আপনি টোটাল এ টু জেড বুঝতে পারবেন। এই যে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। এবার 3টা কোণ কত? একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা থিটা আর একটা এক্স। বুঝতে পারছেন? এই যে এটা 90 ডিগ্রি, এটা থিটা আর এটা এক্স। ক্লিয়ার সবাই? এইবার কি করলাম? বাম পাশের জিনিস ডান পাশে দিলাম, বাম আর ডান পাশের জিনিস বাম পাশে দিলাম, ভালো কথা। কখন এইবার পক্ষান্তর করে আমরা এক্স এর মান বের করবো, এই যে এখানে এক্স এর মান। এবার এক্স রেখে বাকি এই যে 90 প্লাস থিটা, এই 90 প্লাস থিটা যদি এই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস দিলাম, দিয়ে আমি জাস্ট এখান থেকে ব্র্যাকেটটা উঠাই দিলাম, দিলি দেখেন কত চলে আসতেছে, এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এই পর্যন্ত সবাই বুঝছেন? এইবার সম্পূর্ণ কোণ ওয়াই বলতে কি বুঝাইছি? এই ওয়াই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে ওইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সুতরাং প্রশ্ন মতে লিখতে পারি যে থিটার মানটা, এই থিটাটা কিভাবে পাবেন? এই থিটাটা যে আপনি ওয়াই থেকে বড় কোণ যেটা থাকবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু থিটা পাবেন। এটা কি বুঝতে পারছেন কেউ? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু থিটা কোণ, মানে আপনি এই বড় কোণটা থেকে যদি আপনি ছোট কোণটা বিয়োগ করেন তাহলে এই ছোট কোণটা পাবেন। ক্লিয়ার? বুঝতে না পারলে সমস্যা নাই বোন, বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, কারণ এটা আপনাদের পরীক্ষায় আসতেছে না। আপনার পরীক্ষায় থিটার মান উদ্দীপকে দেওয়া থাকবে, ঠিক আছে? থিটার মান দেওয়া থাকবে, তারপরেও আমি এটা বুঝাই দিলাম, আর সেম টু সেম ক্যালকুলেশন করে এই যে থিটা ইকুয়াল টু থিটা, এই হচ্ছে কাহিনী। যখন কলেজে বুঝাবে তখন আপনি ছোট্ট করে এখানে প্রশ্ন করে বসবেন
যদি করাই, না করালেই করাতে পারে, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের চিত্র বোঝা শেষ। কারণ কি বুঝতে সমস্যা আছে এখানে? না ভাইয়া ক্লিয়ার। ওকে, চলেন এবার আমরা প্রবেশ করি। সেটা হচ্ছে যে এখানে স্থিতি ঘর্ষণ, যখন একটা হেলানো তলে আমরা একটা বস্তুকে ছেড়ে দিছি, বস্তুটা নিচের দিকে পড়তেছে। এখন স্থিতি ঘর্ষণটা কি হবে বলেন? স্থিতি ঘর্ষণ কি হবে? স্থিতি ঘর্ষণ যখন বলেছে তখন অবশ্যই এফএস, আর এফএস মানে কি? স্থির। বস্তুটা অবশ্যই স্থির আছে, পড়তেছে না, ও এখানেই বসে আছে, দাঁড়ায় আছে। বুঝতে পারছেন? জি লামিয়া বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, আবার বোঝার চেষ্টাও করতেছি। তাহলে তো আপনি বোঝেননি, না বুঝলে তো। না বুঝতে পারছি, স্থিরের যে ব্যাপারটা ভাবতেছি আমি এখনই ওই রাবার দিয়ে স্কেলের উপর দেখবো। দেখেন সমস্যা আমি নেই, দেখলাম, বাট হচ্ছে প্লাস্টিকের পড়ে যাচ্ছে। প্লাস্টিকেরটা পড়ে যাবে, এই জন্য আমি স্টিলেরটা বললাম। তাই বলে এজন্য আপনি একদম ডাইরেক্ট উঁচু করেন না, হালকা উঁচু করবেন। হাই আল্লাহ রে, এই আপনি যদি একটা স্কেল এইভাবে ধরে এর উপরে রাবার দেন, সে রাবার তো পড়বেই। আপনি স্কেলটাকে এইভাবে রাখবেন, হালকা, এই যে হালকা এইভাবে এইভাবে রাখেন, তাহলে কি পড়বে ওটা? না এবার পড়ছে না। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি ওর পাশে একটা পয়সা রেখে হালকা করে দেবেন, দেখবেন যে মার্বেল রাখবেন, দেখবেন যে ও গড়ায় চলে যাচ্ছে। এইটাই আর কি। ওকে, দেখেন যে ইসিদি ঘর্ষণের বেলায়, ঠিক আছে, ইসিদি ঘর্ষণের বেলায় সবসময় মনে রাখবেন যে এফ এর মান আর এ এর মান দুইটাই শূন্য হবে, ঠিক আছে? সব সময়, সে যেখানেই যান না কেন, এই দুইটা সবসময় স্থিতির বেলায় শূন্য হবে, আর গতির বেলায় থাকবে। তাহলে প্রতিক্রিয়া বল কি হবে বলেন? এই যে আর এর বিপরীত কি আছে? এমজি কস থিটা। এই যে আর ইকুয়াল টু এমজি কস থিটা। কারণ কি? আর কে প্রশমিত করার জন্য এ ধরবে। কিন্তু আগে আমরা কি দেখতে আসছিলাম? আর কে প্রশমিত করতেছিল ওজন, কিন্তু এখন ওজনের একটা উপাংশ ওটাকে কাজে করবে। এই হচ্ছে তফাৎ, বুঝছেন? ওকে, তাহলে প্রযুক্ত বল কি কি আছে বলেন তো? এই যে এই আল্লাহর বান্দা আর এইটা, বুঝছেন? প্রযুক্ত বল নিচের দিকে টানতেছে না ওরে? জি ভাইয়া, কিন্তু মিউ এস আর দেওয়ার পর আর মানটা বসান নাই কেন? বসান, সমস্যা আর কি? এর মান বসান, এই এত বড় হয়ে যায় এই জন্য। তুমি এই যে বসে মিউ নাও। এস এবার ইন্টু আর, এই যে এম জি কজ থেটা। এবার খুশি আপু? জি ভাইয়া, এবার ঠিক হ্যাঁ, আছে। এইবার খুব খুশি ও। ওকে, তাহলে প্রযুক্ত মানে কি? অবশ্যই মনে রাখবেন যে প্রযুক্ত মানে হচ্ছে যে স্মরণ ঘটাতে সাহায্য করে। তাহলে বলেন তো এখানে স্মরণ ঘটাতে সাহায্য করতেছে কোন জিনিসটা? অবশ্যই এই জিনিসটা স্মরণ ঘটাতে সাহায্য করতেছে, নাকি এ সাহায্য করতেছে বলেন তো? না এমজি সাইন এমজি সাইন থিটা অবশ্যই এ করতেছে। টানতেছে যে নামবি না কেন, কতক্ষণ নামবি না, নাম এরকম। এই এমজি সাহায্য করতেছে স্মরণ ঘটাতে। এই জন্য আমি এখানে লিখেছি প্রযুক্ত বল এমজি সাইন থেটা ইকুয়াল টু এফ এস, এই যে অপোজিট পাশে। আর সেটা সমান মিউ এস আর, তারপরে হাবিজাবি লিখে চলে যাবেন, সমস্যা নেই। ওকে, গেল। এইবার কার্যকরী বল কেন শূন্য হলো বলুন তো? কারণ বস্তুটা সাউন্ড স্থির। হচ্ছে না। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আর এফ এর মান যদিও থাকে, সাপোজ 10 আছে, ইন্টু এস এর মান কত? এস এর মান হচ্ছে 0, জিরো। তাহলে এই যে 0 গেল। কাহিনী হচ্ছে এরকম। ওকে, গেল। কার্যকরী বল শূন্য। এখন কার্যকরী বল শূন্য হলে আমরা জানি কি? ত্বরণ এ সমান কি? এফ বাই এম। এখন এফ এর মান কত? 0 বসাচ্ছি, তাহলে এম দিয়ে ভাগ করলে যা দিয়ে ভাগ করি না কেন 0 তো হবেই, তাই না? জিনিস হচ্ছে এই জন্য কার্যকরী বল শূন্য হলে কার্যকরী ত্বরণ অবশ্যই শূন্য হবে। আর এই দুইটা কখন শূন্য হবে? যখন বস্তুটা স্থির থাকবে। আর স্থির কখন থাকবে? যখন এফ এস এর মান দেওয়া থাকবে। এফ এস এর মান দেওয়া থাকবে মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি জোরে জোরে বলেছি, কেউ কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? না বুঝতে পারছি, বুঝতে তাহলে পারছি, বুঝতে কিন্তু মনে পারছি। হয়েছে আরেকটু স্পিডে বললে আপনি রোবট হইতে পারতেন। না সমস্যা নাই, আপনাদেরও আস্তে আস্তে এরকম স্পিড বেড়ে যাবে, যখন জোরে জোরে পড়বেন না তখন স্পিড বেড়ে যাবে। ওকে, এবার দেখেন, এবার লাল পিলা করে দিচ্ছি একদম। ওকে, দেখেন বিষয়টা। এবার গতীয় ঘর্ষণে আসে, একদম সেম কেসে গতীয় ঘর্ষণ। তাহলে দেখেন প্রতিক্রিয়া বল নট চেঞ্জ, নো চেঞ্জ, প্রতিক্রিয়া বলের কোনো চেঞ্জ নাই। আর এর বিপরীত কি আছে? এমজি কস থিটা। এই যে এমজি কস থিটা। মানে উপরের দুটো কেস যদি মানে গত দিনের পড়া যারা যারা করে আসছে তাদের কাছে এগুলো পানি, একদম পানি, বুঝছেন? জি প্রত্যেকটা কেস পানি, কোনো ব্যাপারই না। দেখেন এবার প্রযুক্ত বল, আগে শুধু এখানে এস ছিল, এখানে কে ব্যবহার করেছি এইবার, কারণ এখন কি গতীয় ঘর্ষণ। এই যে বুঝতে পারছেন? এই যে আগেরটা বলতে কি, এই যে এই জায়গায়
এই যে এই জায়গায় কি ব্যবহার করছিলাম এস, এই যে এস। স্থিতি ঘর্ষণের সময়। আর এখন এখানে ব্যবহার করতেছি আমি অবশ্যই কে কে। হ্যাঁ, এই যে কে ব্যবহার করতেছি। ওকে, তাহলে গেল এটা এটা একটা জিনিস খেয়াল হয়ে গেছেন, গতীয় ঘর্ষণে হোক বা স্থিতি ঘর্ষণ হোক, এই দুইটা জিনিস প্রায় সেমই থাকতেছে। জি ভাইয়া। আপনারা যখন মুখস্থ করবেন এইভাবে একটু মানে ক্রিটিক্যালি, মানে ওই যে বলে না এই ক্রিটিক্যাল, বোঝেন, ক্রিটিক্যালি বুদ্ধি, একটু বেশি চালাক। হ্যাঁ মানে একটু শয়তানি বুদ্ধি। আপনি পড়াশোনার মধ্যে এই ধরনের শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করবেন, যে প্রত্যেকটা জিনিসে দেখবেন যে সিমিলার আছে, এই জিনিসটা সিমিলার, এই জিনিসটা যারা এইভাবে পড়বে তাদের রেজাল্ট ভালো হবেই, কারণ অন্যরা ওইটা মুখস্থ করতেছে, আর এরা মুখস্থ তো করতেছে কিন্তু ট্রিকিভাবে মুখস্থ করতেছে, এই জন্য এদের ভুল যাবে না। এই বৃত্ত কোনোদিন আপনাদের ভুল যাইতো? বৃত্ত এসএসসিতে না, যে 5টা বা 6টা বৃত্ত আছে আমার একেবারে ঠুটস্থ ছিল, কখন কোনটা আমাদেরও পড়ায়নি। কখন কোনটা কোনভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতেছেন আমার সেইভাবে মুখস্থ। সুতরাং তুমি যেমনি দেয় না এখন, আমি কিন্তু বুঝাইতে পারবো না তোমাকে, জীবনেও বৃত্ত বুঝাইতে পারবো না। এখনও অবশ্য বুঝাতে পারবো, কারণ আমি এখন তো বুঝি, কিন্তু তোমার যখন তোমাদের বয়সে ছিলাম এসএসসি দিয়ে আসছি, তখন কিন্তু কোনোভাবেই আমি বৃত্ত তোমাকে বুঝাইতে পারবো না। স্যার ডেকে অনেকবার অপমান করছে যে দেখ এই ছেলেটা বৃত্তই 10-এ 10 পাবে, যে প্রশ্নে পড়ুক না কেন, কিন্তু এরা যদি আমি বোর্ডে দেখে বুঝাতে পারি একটা লাইন বুঝাইতে পারবে না ও। কারণ কি, আমি তো আমার মতো করে বুঝছি, তাই না? আমি আমার মতো ট্রিকি করে যে এই লাইনটার পরে এই লাইনটা এইভাবে না এইভাবে আসছে, কিন্তু আসলে তো সঠিক না, ওইটা ভুলভাবে বুঝেই আমি অ্যান্সার করতাম, কিন্তু আমার অলওয়েজ কারেক্ট হতো। জিনিসটা হচ্ছে এই যে আপনাকেও ট্রিকি হতে হবে, যত ট্রিকি হবেন সহজ হবে পড়াশোনা। ওকে, তাহলে এই দুইটা গেল। প্রযুক্ত মানে হচ্ছে যে আমার স্মরণ ঘটাতে সাহায্য করবে, দিলাম উপরে উপরে তো দিয়েই দিচ্ছি। এবার কার্যকরী বল বলেন তো, গতি ও ঘর্ষণ ক্ষেত্রে কার্যকরী বল শূন্য হবে নাকি থাকবে? এই দুইটার মান এই পরে সবগুলো শূন্য হবে কখন? যখন এফ এস এর মান দেওয়া থাকবে, মানে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। কিন্তু গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কি হবে? অবশ্যই থাকবে। সেটা কি বলেন তো? দেখো ভাইয়া গতীয় ঘর্ষণে তো শূন্য হবে যখন সমবেগে থাকবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে সমবেগে থাকলে শূন্য। আমি তো ওই পর্যন্ত যাইনি, আমি তো আগেই আপনাদের আজকে বলে দিছি যে যেখানে বলবে যে সমবেগ এই কথাটা, সে যেখানেই হোক না কেন ওটা শূন্য হবেই, একদম জিরো মেরে দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন তাহলে কার্যকরী বল কি হবে? এফ। কার্যকরী বল মানে কি বলেন তো? বলেন কার্যকরী বল মানে কি? যে বলটা কাজ করতে সাহায্য করতেছে। হ্যাঁ, তাহলে সেটা সূত্র কি? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, মানে প্রযুক্ত বল ও ঘর্ষণ বলে বিয়োগফল, কিন্তু অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। এই দেখেন এখানে একটা লিখে দিয়েছি, এই কথাটা মানে জানেন? বড়টা থেকে ছোটটা, বলেন তো এইটা বড় নাকি এইটা বড়? দেখি কার মাথায় বুদ্ধি আছে। এমজি সাইন থিটা বড়। অবশ্যই বলো, অবশ্যই এমজি সাইন থিটা বড়, কিন্তু আপনি এই 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 এর সাইজ বড় তাই এ বড়, এরকম কেউ ভাবছেন নাকি? না ভাইয়া, ওই যে নিচের দিকে এইটাই আমি শুনতে যাচ্ছি, যে যদি এফ কে এর মান বেশি থাকতো তাহলে এ এখানেই বেঁধে থাকতো বা উপরের দিকে চলে যেত, কিন্তু এখানে অবশ্যই এমজি সাইন থিটার মানটা বেশি, এই জন্য নিচের দিকে টানছে। তাহলে যার মান বেশি সেইটা থেকে মাইনাস করব এফ কে। এই দেখেন তাহলে প্রযুক্ত বল কি? এই দেখেন প্রযুক্ত বল আমরা লিখছিলাম না এইটা, সেই প্রযুক্ত বল এই যে লিখলাম, লিখে মাইনাস দিব, একটা মাইনাস দিলাম, দিয়ে ঘর্ষণ বল, এই যে সেই ঘর্ষণ বল, বুঝতে পারছেন? কিন্তু যদি বস্তুটা উপরের দিকে যেত তাহলে কি হতো বলেন তো? তাহলে কি করতাম এটার ক্ষেত্রে? তাহলে এখানে লিখতাম আরেকবার একটু বলেন তো। যদি বস্তুটা, এখন তো বস্তুটা নিচের দিকে যাচ্ছে, এই বস্তুটা তো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে পড়তেছে তাই না? কিন্তু বস্তুটা যদি নিচের দিকে না যেয়ে উপরের দিকে যেত, যে উপরের দিকে টানতেছে উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হতো? তাহলে এই যে কার্যকরী বল, হ্যাঁ এইটা হতো যে এফ কে মাইনাস এম জি সাইন থিটা। বুঝছেন সবাই? এই কথাটার মানে হচ্ছে এটা, যে বিয়োগ করার সময় আমি অবশ্যই খেয়াল রাখবো যে কোনটা বড় কোনটা ছোট, কোন দিকে যাচ্ছে। ও নিচের দিকে যাচ্ছে মানে এই মানটা অবশ্যই বড়, ও উপর দিকে যাচ্ছে মানে এইটা বড়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, কার্যকরী ত্বরণ। এখন বল যেহেতু আসে আর সমবেগের এই যে শূন্য হবে, সমবেগের ক্ষেত্রে শূন্য হবে, এখন বল যেহেতু আছে তখন কার্যকরী ত্বরণ অবশ্যই থাকবে। এফ এর মানটা শুধু বসাই দেবেন, এই যে এফ বাই এম, এখন এম এই যে নিচে বসে গেল আর এফ এর মান হচ্ছে এইটা, এই যে এফ এর মান, বুঝছেন? ক্লিয়ার সবাই?
জি ক্লিয়ার। আর সমবেগে এস ইকুয়াল টু ভিটি, এখানে কি ত্বরণ আছে? ত্বরণ এ ক্রস নাই, ত্বরণ এ নাই, এই জন্য ত্বরণ শূন্য সমবেগের কথা বললে। এই জন্য মনে রাখবেন যে সমবেগে যাই বলবে না কেন তাই শূন্য। সহজ লাগতেছে নাকি কঠিন? সহজ লাগতেছে ভাইয়া। ওকে, সবগুলো সুন্দর করে রিভিশন দিবেন। কালকে কিন্তু আমি 5টা কেস ধরবো, 5টা কেস, যেহেতু আজকে এইটা পড়া দিচ্ছি আর আজকে যেহেতু সূত্রগুলো পড়া আছে। বুঝতে পারলেই মজা লাগে Yes. পড়তে। আপনি যখন লিখে লিখে মানে যখন পড়বেন তখন অবশ্যই লিখে 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 পড়লে আপনার মাথায় সেভ হবে বেশি। ওকে, এখন আসি 4 নাম্বার কেসে। দেখেন, হেলানো তলে কোনো একটা বস্তুকে উপরের দিকে টানলে, দেখেছেন আগেরটা কি করছিলাম নিচের দিকে, এইবার উপরের দিকে। ওকে, উপরের দিকে টানতেছি এই বরাবর, ঠিক আছে? তাহলে তীর চিহ্নটা উপরে দিবেন। কাহিনী আছে এখানে, কাহিনী আছে, এই জন্যই তো নামের কেস 4, নয়তো ওইটাই তো সাব কেস বানাই দিতাম, তাই না? চিত্রটা বোঝেন আগে। আর এইদিকে এমজি, এইদিকে এমজি কস্তেটা, এইদিকে এই যে এইদিকে, এই 4টা জিনিস ঠিক আছে না? জি জি ভাইয়া। কাহিনী করতেছে কে দেখেন, এখন ওই তো ওই যে টান টানতেছি, বল টিপ যে এই যে উপরের দিকে টানতেছি, তাই ওটা এই দেখো টান বল। দেখো দেখো, আগে কিন্তু নর্মালি ভাবে রেখে দিচ্ছিলাম, পড়ে যাচ্ছিল নিচের দিকে, কেউ কিন্তু টানাটানি করতেছিল না, কিন্তু এইবার কিন্তু টানাটানি হচ্ছে। টানতেছে কে? টান বল। আর এফএস কোন দিকে বা এফ কে কোন দিকে কাজ করে বলেন তো? অবশ্যই টান বলের এর বিপরীতে। বিপরীত দিকে। এই জন্য আমি এই বরাবর দিছি, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এইবার এইবার তাহলে দেখেন প্রতিক্রিয়া বল কি? প্রতিক্রিয়া বলতে যা তা তাই, এই যে আর ইকুয়াল টু এমজি কস থিটা গেল। প্রযুক্ত বল কি? প্রযুক্ত বল টি। ওকে, প্রযুক্ত বল এই যে টি, টি না? এবার দেখেন তাহলে টি সমান সমান কি লিখবো? দুইটা ভেক্টর একই দিকে, এই মনে আছে? এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, বা এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। তাহলে এই ধরনের ভেক্টর যদি একই দিকে, দিক একই দিকে হয়, প্লাস হয়। আমি যদি দুইটা ভেক্টর যোগ করে দিই, যারা ভেক্টর অধ্যায় করেনি তারা তো বুঝতে পারতেছেন না, অবশ্যই ভেক্টর অধ্যায় করে নেবেন, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর, এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, দুইটাই বাম দিকে যাচ্ছে না, উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা কি করেছি, এই দেখেন এমজি সাইন থিটা প্লাস এফএস, বুঝতে পারছেন? জি ওকে, ভাইয়া। ঠিক আছে। আমি যদি বলতাম যে এই এই যে তলটা, এই তলটা হচ্ছে মসৃণ তল, তখন কি হতো বলেন তো? ও নিচের দিকে পড়ে যেত, না উপরের না না না, দিকে যাইতো এই না কেসেই, নাকি? এই কেসেই মসৃণ তল, তাহলে কি হতো? এই এফএস এর মান শূন্য হতো, কারণ ঘর্ষণ বল কেন নাই তো। ভাইয়া? মসৃণ তলে কি ঘর্ষণ বল থাকে? হুম, এই আপনাদের বইতে এসএসসিতে একটা এরকম আঁকানো ছিল না, একটা বইয়ের উপরে আর একটা কি দিয়ে এরকম চিত্র দেখছেন কখনো? একটা বইয়ের উপরে কি একটা দিয়ে যেন এরকম গড়ায় জি চলে ভাইয়া যাচ্ছে। ভাইয়া মনে বল পড়ছে। টাইপের হ্যাঁ, একটা ওখানে মার্বেল দেখবেন, টাইপের। হ্যাঁ মার্বেল ছিল। হ্যাঁ, জিনিস হচ্ছে এরকম। ওখানে বলা আছে যে ঘর্ষণ বল আছে আর ঘর্ষণ বল নেই, বুঝছেন? তাহলে ঘর্ষণ বল যদি থাকে, যদি এফএস এর মান দেওয়া থাকে, তাহলে অবশ্যই এটা বসাবো, এই যে এখানে বসে দিলাম। আর যদি বলে যে অমসৃণ তল, বলে দেবে কিন্তু যে তলটা মসৃণ নাকি অমসৃণ। যদি বলে যে অমসৃণ, তাহলে কিন্তু এফএস এর মান আছে, মানে অমসৃণ মানে কি ঘর্ষণ আছে। আর যদি বলে যে মসৃণ, মসৃণ মানে কি পিছলা, একেবারে মনে করবেন যে পিছলা, ঘর্ষণ বল তখন নাই, এখন জিরো তখন হবে শূন্য। না। তাহলে একই সব জায়গায় সব সূত্র সেম থাকবে, তখন শুধু এফএস এর মান 0 বসাবেন বা এফ কে এর মান 0 বসাবেন, বুঝছেন? মানে ঘর্ষণ বল যেটাই হোক না কেন 0 বসাবেন, এই হচ্ছে কথা। কিন্তু এই রিলেটেড এরকম বলবে না, অবশ্যই ঘর্ষণ থাকবে, ঠিক আছে? ভাইয়া যদি কোনোটাই না বলে, উল্লেখ না করে দেয়, এইটা সোজা একদম সাপটা মানে 0 মেরে দেবেন, হয়ে গেল, কাহিনী শেষ। কোনটা জিরো মেরে দিব? এই যে এফএস এর মান, তখন এই যে টি নির্ণয় সূত্র কি হবে বলেন তো? টি ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস 0 যদি দেন, দেওয়ার দরকার আছে? দিলেও যা, না দিলেও তা, তাই না? ভাইয়া দিলেও যা, না মানও তো দিলেও তা। দিয়ে দিতে পারে। না না না, যদি মান ঘর্ষণ যদি বলে মান দিয়ে দেয়, মান দিয়ে দেয়, তাহলে তো অবশ্যই এটা অমসৃণ, অবশ্যই এটা অমসৃণ, অবশ্যই এটা হ্যাঁ, আমি অমসৃণ। বলতে চাচ্ছি যদি উল্লেখও না করে যে তলটা কি রকম, যদি এরকম না বললে আবার মানটাও দিয়ে দেয়, তখন তাহলে অবশ্যই মান বসাবেন, অবশ্যই মান বসাবেন। আপনার যদি দেওয়া থাকে তাহলে আর মান অবশ্যই না মান দেওয়া বসাবেন। থাকলে জিরো বসাবো। হ্যাঁ হ্যাঁ, 0 বসাবেন, অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। মান না দেওয়া থাকলে তো আপনি কিভাবে করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে কাহিনী। ওকে, আর মান না দেওয়া থাকলে অবশ্যই আপনার তলের কথাটা উল্লেখ করে দিবে যে হচ্ছে আপনার মসৃণ নাকি অমসৃণ। প্রশ্নটা সুন্দরভাবে পড়বেন, তারপরে বুঝতে পারবেন। ওকে, গেল। তাহলে একই দিকে সেই জন্য যোগ করেছি, এই যে এখানে প্লাস কেন করলাম, কারণ দুইটা ভেক্টর একই দিকে, এই জন্য, ঠিক আছে? গেল।
কার্যকরী বল F = 0, কারণ কি এই যে স্থিতি ঘর্ষণ, এটা এটা দুইটাই 0 হবে, বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া। চলেন নিচের দিকে আসি। নিচের দিকে গতি ও ঘর্ষণের বেলায় প্রতিক্রিয়া বল সেম টু সেম থাকবে, প্রযুক্ত বল সেম টু সেম থাকবে, শুধু মিউ এখানে হচ্ছে এফ এস দিছিলাম, সেখানে এখন এফ কে হবে, বুঝতে পারছেন? গেল, দিলাম একই চিত্র, কিন্তু চিত্র কিন্তু কোনো ভিন্ন নাই, চিত্র কোনো ভিন্ন নাই, শুধু এখানে এফ কে আর উপরে ছিল এফ এস। সবাই বুঝতে পারছেন তো? বলবেন। জি বুঝছি। জি ভাইয়া। Okay. তাহলে এবার দেখেন, এইবার হচ্ছে কার্যকরী বল নির্ণয় সূত্র কি, এইবার তো এটা 0 নাই, এটা অবশ্যই আছে। তাহলে কার্যকরী বল 0, এই যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল কি সেটা হচ্ছে টি না, এই যে টি, প্রযুক্ত বল কিন্তু টি, কিন্তু অনেকে কি ভুল করে জানো, টি সমান সমান আবার মানটা বসায় দেয়। না না না, তোমাকে আমি টি, প্রযুক্ত বল কিন্তু টি আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস, বুঝতে পারছো আমার কথা? মানে তুমি এখানে টি দিছো না, অনেকে কি করে জানো, এই টির মান তো আবার এইটুকু, সেইটাই আবার এখানে বসায় দেয়, এ কাজ কোনো করবা না। ভাইয়া যদি টি এর মান না দেওয়া থাকে তখন কি করবো? আগে টি এর মান বের আরে করে বাবা, নেব। আমি একটা কথা বলি, হ্যাঁ আপনি প্রশ্ন পড়ে পরে বুঝতে পারবেন, আপনার অধ্যায়টা শেষ হোক, আমি প্র্যাকটিস শিট দিই, এই জায়গা থেকে প্রশ্ন আসে না, কিন্তু এই টপিক যদি বুঝে না না বুঝে সামনে যান, তাহলে আপনি বুঝতে পারবেন না সামনের টপিক। সামনের টপিক থেকে ব্যাংকিং কোন মাস্ট বি প্রশ্ন থাকবেই, ঘতে থাকবেই থাকবে, বুঝছেন? সুতরাং সেই জন্য আমরা এই টপিকগুলো বুঝে আসতেছি। তাহলে দেখেন, কার্যকরী বল এফ, নির্ণয় সূত্র কি, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল দেবো। ওকে, এখন বড় কোনটা ছোট কোনটা এটা দেখতে হবে। বড় কোনটা ছোট কোনটা বলেন তো, বলো বলো। আপনার প্রশ্ন আমি বুঝতে পারি নাই, আরেকবার ঠিক করেন। আছে বলো, যে আমি তো বলেছি যে মাইনাস করার সময় যখন এই যে সূত্রটা ব্যবহার করব, তখন প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করবো, আর আবার অনেক সময় ঘর্ষণ বল থেকে প্রযুক্ত বল বিয়োগ করব, যেটা বড় সেটা থেকে বিয়োগ করব। তাহলে বলো যে কোনটা বড়, এই অংশ বড় নাকি এই অংশ বড়? প্রযুক্ত বল কি বড়? ভাইয়া বান্ধবী বুঝি না। প্রযুক্ত বলের অংশটা বড়। জি অবশ্যই বড়, কারণ কি, কি বড় ভাইয়া? কারণটা কি, এই বস্তুটা কিন্তু উপর দিকে টানা হচ্ছে, হ্যাঁ টি এর দিকে টি টানতেছে না, এই টি কারণে। টানতেছে এবং টির দিকেই যাচ্ছে, ও কিন্তু নিচের দিকে যাচ্ছে না, টির দিকেই যাচ্ছে, ঠিক আছে? আগের কেসগুলোতে দেখে আসলাম যে কিছু বলিল না, টানটানি করতেছিল না, এই জন্যে ব্যবস্থা রেখে দিয়েছিলাম, গড়ায় গড়ায় নিচের দিকে চলে আসছিল, কিন্তু এখন কিন্তু টানাটানি করতেছে, উপর দিকে টানতেছে, এই জন্য আমার টি বড়। তাহলে টি থেকে মাইনাস করব, টি থেকে মাইনাস কি দেব, ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বলটা এইটুকু না, নাকি শুধু এইটুকু বলো তো, নাকি শুধু এফকে? অনেকেই এখানে ঘর্ষণ বল মানে শুধু এফকে মেরে দেবে, কী লিখবে জানো, এফ ইকুয়াল টু টি মাইনাস এফকে, ওকে এফকে এটা লিখবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, এখানে শুধু কি নিচের দিকে ঘর্ষণ আছে, তার সাথে এই জিনিসটাও আছে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ওই টোটাল জিনিসটা মাইনাস করে দিই, টোটাল জিনিসটা, আর বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে ওকে, পারছি। তাহলে সমবেগের ক্ষেত্রে সে যাই আসুক না কেন, সমবেগ দেখলে শূন্য মেরে দিয়ে আসবো। কার্যকরী ত্বরণ এফ বাই এম, এফ এর মান কত, এই যে টোটালটা এইটুকু, এই দেখো এইটুকু এখানে বসাই দিচ্ছি, হয়ে গেল সূত্র, বুঝছো? আর সমবেগের কথা বললেই সে শূন্য, কথা শেষ, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে না মেলা আজকে? তাহলে আমার কি না হচ্ছে হয় বলো? নাই তো, প্রথমে চিত্রটা বুঝতে একটু কষ্ট হয়েছিল, যখন বুঝতে পারছি তখন মজাই লাগতেছে। ওকে, এইবার দেখো আমরা হচ্ছে এই দিকে আসি, কেস 5, হেলানো তলে একটা বস্তুকে একদম সেম টু সেম কিন্তু একটু চেঞ্জ করব। হেলানো তলে একটু বস্তুকে উপরের দিকে টানতেছি, আগেরটা ছিল সেম টু সেম যে উপরের দিকে টানতেছিলাম, বাট এখন আলফা কোণে, বুঝতে পারছো? আলফা কোণে টানতেছি, আগে তো শুধু টানছিলাম উপরের দিকে, বাট এখন আলফা কোণে। মানে চিত্রটা আরেকটা এঁকে দেখাই, ঠিক আছে? এই আঁকতে গেলে মেলা ইয়ে লেগে যাবে না, দাঁড়াও। ভাইয়া এটা অনেকটা কেস 2 এর মতো না? হ্যাঁ ওটা ছিল থিটা কোণে। হ্যাঁ হ্যাঁ থিটা কোণে, আর এটা হচ্ছে আলফা কোণে, ঠিক আছে? এইটা দেখেন, আপনি একটা বস্তুকে রাখছেন, এই বস্তুটাকে কোন নিচের দিকে যাচ্ছিল, কিন্তু আপনি টানতেছেন উপর দিকে, ঠিক আছে? এখন কত কোণে, এই বরাবর টানতেছেন, আগে টানতেছিলাম কি তল বরাবর, তলের সাথে এই যে এই বরাবর টানছিলাম না, এই জায়গায় শুধু টি ছিল, বুঝছেন? এই যে টি ছিল, বাট এখন আমি তলের সাথে আর টানতেছি না,
এখন আমি তলের সাথেই মানে উপরের চিত্র যা ছিল সেম টু সেম রাখছি, বোঝেন কিন্তু। দেখেন আর এইটা 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 তো এইটা ছিল না, এটা ছিল না, টি ছিল, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা 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 সব সেম, শুধু কি করতেছি আলফা কোণে টানতেছি, মানে একে তো হ্যাঁ ভাইয়া, আগে হলো ওই যে আমরা বসে টানতেছিলাম, হ্যাঁ এখন হ্যাঁ হলো হ্যাঁ দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ টানতেছি। ইয়েস এইটাই, যে আগে হচ্ছে আমরা একদম এই তলের এই যে তলের সমান্তরাল টানছিলাম, বাট এখন তা না করে আমরা একটা অ্যাঙ্গেলে করে টানতেছি, সেটা হচ্ছে আলফা কোণ। ক্লিয়ার? আলফা কোণের মান দেওয়া থাকবে আপনার, ওটা বের করতে হবে না, আপনার আলফা কোণের মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে টি। তাহলে এই যে মাছ বরাবর যাচ্ছে, তাহলে এই জিনিসটা উপাংশে ভাগ করবো না? চলেন উপাংশে ভাগ করি। এই যে মাঝখানে কি টি, তাহলে বলেন তো এটা কি হবে? টি T cos cos theta, theta। cos আর alpha, উপরেরটা কজ আলফা হবে, আর উপরেরটা কি হবে? টি টি sin alpha। T sin alpha। আলফা। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি। ওকে, এই দেখেন লিখছি, এই যে ভূমিটা, এই দেখেন সেই ভূমি, এই যে টি কজ আলফা, এই যে মাঝখানে এই যে টি, এই যে টি, আর টি সাইন আলফা, এই দেখেন সেটা, এই যে টি সাইন আলফা, এই যে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে আমরা সেম টু সেম আগে যা লিখছিলাম তার সাথে এবার যোগ করব। আগে কি লিখছিলাম বলুন তো? আগে কি এইটুক ছিল, আর ইকুয়াল টু কি লিখছিলাম? এমজি। এই যে আর ইকুয়াল টু এটা লিখছিলাম, বাট এখন আর এর দিকে আরেকটা জিনিস কি আছে? টি সাইন আলফা, আছে। সেজন্য টি সাইন আলফা যোগ করে দেবো, এই যে টি প্লাস সাইন আলফা যোগ করে দিলাম, যে এমজি কস আলফা হয়ে গেল। প্রতিক্রিয়া বল শেষ। এইবার প্রযুক্ত বল সেম টু সেম। এই আগে কি করতেছিলাম? টি ছিল শুধু, আর কিছু ছিল? তাহলে টি সমান সমান এমজি সাইন থিটা প্লাস এফএস লিখতেছিলাম, এই যে এইটুক ছিল না, টি সমান সমান আমরা এই দুইটা লিখতেছিলাম, তাই না? কিন্তু এখন তো আমি যেহেতু আর একটা অ্যাঙ্গেল টানতেছি, অবশ্যই এইটা ধরতে হবে, এইটা সমান সমান এইটা ধরবো। বুঝতেছেন? জি ভাইয়া। এই যে প্রযুক্ত বল টি কজ আলফা সমান সমান এমজি সাইন থিটা প্লাস এফএস, এই যে এইটা গেল। কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না ভাইয়া। এখন স্থিতি ঘর্ষণ বলেছে, তাহলে এফ এর মান আর এর মান কত হবে? শূন্য, কারণ সরণ নাই। ওকে গেল, চলেন এবার নিচের দিকে চলে যাই। আমার গলা মানে একদম শুকাই গেছে বকতে বকতে, 1 ঘন্টা 20 মিনিট ধরে বকতেছি। পানি খান। না সমস্যা নেই, কষ্ট না করলে কিছুই হবে না বোন, বুঝছেন? অবশ্যই কষ্ট করে পড়াশোনা করতে হবে। দেখেন তাহলে এবার গতি ও ঘর্ষণ, তাহলে এবার দেখেন প্রতিক্রিয়া বল সেম টু সেম আছে, ওই প্রতিক্রিয়া বল সেম জি টু সেম, ভাইয়া। আর এই জায়গাও সেম টু সেম, শুধু এখানে এফ এস ব্যবহার করছিলাম, এখানে এফ কে। আপনি একটা যদি কেস ওয়ান যদি মুখস্থ করতে পারেন, পরেরগুলো দেখবেন সবই সেম, শুধু প্রত্যেকবার কিছু কিছু চেঞ্জ করতেছে হালকা পাতলা, এছাড়া কিচ্ছু না। দেখেন তারপর কার্যকরী বল অবশ্যই আছে, কারণ গতি ও ঘর্ষণ অবশ্যই থাকবে। সেটা কি? দেখেন প্রযুক্ত বল ও ঘর্ষণ বল বিয়োগ করবেন, করলে আপনি এফ এর মান পাবেন। তাহলে দেখেন যে কোন দিকে যাচ্ছে বস্তুটা, কোন দিকে যাচ্ছে বলেন তো? উপরের দিকে। ওপরের দিকে, তাহলে উপরের দিকে যাচ্ছে, কোন দিকে টানতেছি সেটা কিন্তু ম্যাটার না। দেখেছেন এই সেই কেস টুর মতো, এটা কিন্তু কেস টুর মতো। লামিয়া আপনাকে যেটা বুঝালাম আজকে, আপনি জি বলবেন ভাইয়া। যে ভাইয়া টি বলে টানতেছি এইদিকে, তাহলে আমার বস্তু যাচ্ছে এইদিকে কেন? জিনিসটা হচ্ছে আপনি যেদিকে টানেন না না কেন, না, আজকে তো বুঝতে হ্যাঁ পারছি। এই দিকেই যাবে। ওকে, তাহলে উপর দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এই জিনিসটার মান বেশি আর এই জিনিসটার মান কম। এই দেখেন লিখেছি প্রযুক্ত এই যে কার্যকরী বল এফ সমান সমান টি সাইন আলফা, এই যে টি সাইন আলফা এটা মাইনাস, এই যে মাইনাস দিয়েছি দিয়ে এমজি সাইন থিটা প্লাস এফ কে। ক্লিয়ার? এখানে প্লাস কেন দিলাম? এই যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করেছে, দুইটা জিনিস। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপর সমবেগের ক্ষেত্রে সব শূন্য, কার্যকরী ত্বরণ কী হবে? এবার এফ এর মানটা বসান, এই টোটালটার মান এই যে এখানে বসাই দেন, হয়ে গেল। এই যে এফ এর মান আর এম এর মান, এই যে এটা, আর সমবেগে কার্যকরী ত্বরণ শূন্য। ওকে ক্লোজ। এই হচ্ছে আপনাদের আজকের লেকচার। তাহলে কালকের পড়া হচ্ছে আপনাদের 1 থেকে 5 পর্যন্ত কেস, একদম ঠুটস্থ। এখন আপনি যত মুখস্থ করবেন, আমি একটা কথা বলি, আপনি এখন যদি 10 ঘন্টা করে পড়েন, আমি বিশ্বাস করেন আর না করেন, আপনার পরীক্ষার আগের দিন 10 মিনিটও পড়া লাগবে না। যেখানে আপনার বন্ধু বান্ধবী 10 ঘন্টা না, ওখানে 20 ঘন্টা পরে পরীক্ষা দিতে আসবে, এমনও দেখেছি আমি। কিচ্ছু পারবে না, এসে পুরো হাওয়ায় তাকায় থাকবে। বাট আপনি 10 মিনিট পরে তার থেকে বেশি পারবেন। বাট আপনি যদি এখন গাফিলতি করেন, তা জীবনে কোনো দিন আপনার ওই পরীক্ষার আগের দিন পড়া করে দিতে পারবেন না, এবং রেজাল্ট খারাপ আসবেই।
ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। অনেকে মনে করেন যে ভাইয়া এখন এত এত বেশি পড়া, এত কি একসাথে পড়া যায়, আস্তে আস্তে তো পড়তে হয়। যারা এটা মনে করবেন তারা আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। ভাইয়া আমি না প্রতি সাবজেক্ট মেইনটেইন করতে পারি না, এটা সবচেয়ে বড় মেনটেন সমস্যা। আপনি ধরতে পারেন না। এই যে সাপোজ আমি কেন গতদিন 1 নাম্বার কেস প্লাস 2 নাম্বার কেস দিছিলাম, আমি 5টাতেও পড়া দিতে পারতাম না? কেন দিছিলাম অল্প? যে ওরা একদিন অল্প দিই, ওরা কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাক, মাথার মধ্যে ভালো করে নিক যে আমি আসলে পড়তেছিটা কি। তারপরের দিন এই যে বাকি 3টা দিছি, আজকে মনে হয় আধা ঘন্টাও লাগবে, মানে 20 মিনিট লাগবে মুখস্থ করতে পড়া। না ভাইয়া কারণ আপনি সব কিছু সেম, আপনি সেম চিত্র, সেম জিনিস, সেম সব কিছু, এই জিনিসগুলো কিন্তু আপনি বইতে কোনো জায়গায় পাবেন না। এত সুন্দর করে সাজানো কোনো বইতে নেই, আপনি খুঁজে দেখতে পারেন, আপনাদের সবার কাছে বই আছে, পিডিএফ আছে, খুঁজে দেখেন। পুরো ওপেন চ্যালেঞ্জ করবো, বাংলাদেশের কোনো বইতে নাই, সে যে কোনো ভাইয়ার বই হোক, যে কোনো রাইটারের বই হোক, কারোর বইতে নাই। আমি একদম দেখাই দিতে হ্যাঁ পারবো। ভাই, আমার ফিজিক্স পড়তে কম সময় লাগে, কিন্তু ম্যাথ আর কেমিস্ট্রি পড়তে গেলে অনেক সময় লাগে। কিন্তু আপনারা যখন আমার ইন্টার same। সেকেন্ড ইয়ারে থাকবেন, এই শোনেন, আপনারা যখন সেকেন্ড ইয়ারে থাকবেন তখন হচ্ছে আমার কেমিস্ট্রি বইটাও পেয়ে যাবেন, বুঝছেন? তাড়াতাড়ি পাইলে ভালো হয়। মনে হচ্ছে যে ভাইয়া আরে বলবা না, এদিকে কালকে ভাইতে দিয়ে দেবেনি। ফিজিক্স বই নিয়ে তাই এখনো প্যারা খাচ্ছি, অত সহজ না বোন একটা বই বের করা। কারণ আপনি যে বইটা লিখতেছেন, এই যে আপনাদের হয়তো এখন সামান্য সামান্য কিছু ভুল থাকতেছে, আপনারা ধরাই দিচ্ছেন, বাট একবার যদি এটা পাবলিশ হয়ে যায়, ওইটা কি ধরাই দিলেও কোনো লাভ আছে? নাই। এই জন্য প্রত্যেকটা লাইন পড়ে পড়ে দেখতে হচ্ছে যে কোনটার সাথে কোনটা, মানে আর একবার ধরেন মানে দ্বিতীয়বার বই লিখতেছি, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে, বুঝছেন? সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে লেকচার বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের? না ভাইয়া। ওকে, তাহলে কি 100/100 আশা করা যায় ফিজিক্সে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের 100/100 পাওয়ানোর, অন্তত পক্ষে ফিজিক্স, বাকি তার দায়িত্ব আপনাদের। আর আমি আপনাদেরকে পড়াশোনার ট্রিক ভাইয়া শেখাবো। আমাদের না এই যে ক্লাস টেস্ট যে হবে হুম। আগামী মাসে, হুম। ওইটা আইসিটি প্রথম অধ্যায়, মানে আইসিটিটাই শুধু জানি। তো এটা কি কি কোশ্চেন আমাদের করবো? ক্লাস টেস্ট হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ঠিক সপ্তাহে। আছে, সমস্যা নেই, 1 সপ্তাহ আগে, আপনাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনাদের সিলেবাসটা চাইবো। প্রত্যেকটা যে যে সাবজেক্ট আছে আমি প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস করে দেবো 20 থেকে 30 মিনিটের, 20 থেকে 30 মিনিটের। আপনি ওইটাই শুধু দেখে যাবেন, আর কিছু করা লাগবে না আপনাদের। তার মানে যে ভাই আমি পড়বো না, আমি জি রিলেশন ভাইয়া, করে অনেক বেড়াবো, প্রেসারে আছি। ক্লাস থেকে আবার বলছে ক্লাস টেস্ট না দিলে নাকি ওই মেইন দিবেন। পরীক্ষা নাকি 75% করে ওনারা রেজাল্ট, আর এই 25 নাকি হাতে আরে রাখে। দিবেন, সমস্যা নেই, আপনারা টপ করবেন, আমি বলে দিচ্ছি আপনারা টপ করবেন। কারণ আপনি আপনার বন্ধু বান্ধবীর কাছে শুনে দেখবেন, কেউ কাউকে এত ভাইয়া গাইড আপনি করতেছে না। জানেন, আমি একদিন ক্লাসে দেখি কি একটা মেয়ে কেমিস্ট্রি বইয়ের লাইন তুলতেছে খাতার মধ্যে। তো ওগুলো আমি আমার পাশে স্কুলে এক পরিচিত ফ্রেন্ড বলতেছি ও লাইন তুলতেছে কেন, বলে কি জানি হয়তো বা ইম্পর্টেন্ট নোট করতেছে। হ্যাঁ, ওগুলো করে কিছুই হবে না। এই যে আমি আপনাকে এই যে টপিক বা এই পর্যন্ত, এই যে নিউটনের বলবিদ্যা এই পর্যন্ত পড়ালাম না, আপনি আপনার মূল বইটা খুলে দেখেন তো, একটা লাইন বোঝেন কিনা? হ্যাঁ, চোখে শ্বশ্রুফল দেখবা। না অবশ্যই বুঝবেন। আমি যে টপিকটা বুঝাইছি, এই যে যেখানে ঘর্ষণটা, এই যে গতি অন্যগুলো যে হ্যাঁ, প্রতিবেদন দেখাচ্ছে ওগুলো কোনোদিন লাগেও না, কোনোদিন লাগেও না। কিন্তু অনেক ঘুরাই লিখছে, সমস্যা এটা। মানে হ্যাঁ। বই রাইটাররা ভাবে কি যত না ঘুরানো যায় না স্টুডেন্টরা আমি একটা বই কথা তত বলি, কি আমি একটা কথা বলি, PhD, অবশ্যই তারা পিএইচডি করা স্টুডেন্ট, পিএইচডি করা স্যার, এক একটা যারা বই লেখে, বইয়ের রাইটার, পিএইচডি করা। একটা দেখেন এই যে পিএইচডি করছে, তার কাছে কিন্তু বই, এই যে বইটা মানে বই কোনো ব্যাপার না তার কাছে, ঠুটস্থ লাইন বাই লাইন। তারা কিন্তু স্টুডেন্ট না, তারা স্যার হিসেবে বই লেখে তারা, এই জন্য তাদের বইটা ওই ধরনের হয়। আমি হচ্ছে আপনাদের পিয়াল ভাই হচ্ছে স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টের জন্য বই লিখতেছি, এই জন্য এটা ইউজার ফ্রেন্ডলি, বুঝতে পারছেন তফাৎটা কোন জায়গায়? সে জি ভাইয়া। স্যার হিসেবে লিখতেছে বই, আর আমি স্টুডেন্ট হিসেবে লিখতেছি। এই জন্য আমি জানি যে আমি যদি তোমাদের জায়গায় বসতাম আর আমি যদি লেকচারটা শুনতাম, তাহলে কোনভাবে হইলে তোমরা বুঝতে, আমি সেইভাবেই এটা ডিজাইন করি। প্রচুর সময় খাই আমার। এই যে চিত্রটা দেখছেন না আপনি, এইটা বানাতে মিনিমাম 10 মিনিট সময় লাগছে। কারণ আপনি বলবেন যে 10 মিনিট, বাট হ্যাঁ 10 মিনিট, এখন বানাতে গেলেও 10 মিনিট সময় লাগবে, বাট এই যে এইটুকু জায়গার মধ্যে দিতে হবে কেন? আমি তো এতখানি জায়গার মধ্যে দিতে পারতাম না। প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে যায় প্রচুর পরিমাণে সময় খায় আমার, প্রচুর পরিমাণে সময় খায়। যে বড় বড় জিনিস ছোট্ট করে, ছোট কথায় কিভাবে বোঝানো যায়, এই কষ্টগুলো কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না।
যাই হোক, আপনারা মনে করতেছেন যে ভাই এখনো বই দিচ্ছে না কেন, আপনারা জাস্ট একটু ভেবে দেখেন যে ভাইয়া কি পরিমাণে কষ্ট করতেছে আপনাদের জন্য, বুঝছেন? না ভাইয়া, আপনি আপনার সুবিধা মতোই আনেন। না না না, আমি আমাদের কোনো যত সমস্যা যত নেই। তাড়াতাড়ি করা যায়। আপনাদের সিলেবাস শেষ না, এই ফার্স্ট তবে আবার অসুস্থ হয়ে যায় না, তাহলে আবার ওইটা আবার আরেক সমস্যা হয়ে যাবে। আপনাদের সিলেবাস অলরেডি শেষ, ঠিক আছে? এই যে 4 অধ্যায় শেষ হলে কিন্তু প্রত্যেকটা কলেজের সিলেবাস শেষ। আপনারা এখন যদি ভাইয়া আমি কলেজে গিয়ে দেখি কিছু কিছু মেয়েরা এত পরিমাণ পড়ে, পড়ুক, এত পড়ুক। পরিমাণ পড়ে, পড়ুক ওরা টিফিন টাইমেও খায় না। আর কিছু কিছু মেয়েরে দেখি ওরা ক্লাসের মধ্যে মোবাইল টিপে, মানে আমি বুঝতে পারি না, মাঝখানে পড়ুক। মানে আমি মিডলে আছি। ওইটা না, আপনি মিডিলে আছেন, আপনি সেফ জোনে আছেন। এই যে বন্যা আসছে, যাদের 10 তলা বিল্ডিং তাদের কি কোনো সমস্যা? যাদের 2 তলা বিল্ডিং তাদেরও কি কোনো সমস্যা? না, কিন্তু তাদের যাদের একটা- যাদের 1 তলা তাদের সমস্যা না? জি, আবার 10 তলা তাদের সমস্যা কি করে জানেন? ওই যে তলের ভিত যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিং ভেঙে পড়বে। জি ভাইয়া, ওইটা কিন্তু তাড়াতাড়ি ভাঙে। কিন্তু যাদের 2 তলা বিল্ডিং তারা কিন্তু কোনো সমস্যা নাই। ওই 2 তলাতে পানির ভরে লাফ মারলে কোনো ব্যাপারই না, একটু হয়তো হাত ছুলে গেল বা এই হয়ে গেল। কিন্তু 10 তলাতে লাফ দিলে তো আপনি বাঁচবেন, পুরো লিখে দেবো যে রিটেন টিকিট আল্লাহর কাছে একদম, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে মধ্যবিত্ত মানে ইসে থাকে, মধ্যবিত্ত পর্যায়ে তার রেজাল্ট সবসময় ভালো হয়, ঠিক আছে? সে অ্যাডভান্সও বোঝে না, সে একেবারে খারাপও বোঝে না। কিন্তু যে খারাপ বোঝে সে তো রেজাল্ট খাইছেই, যে অ্যাডভান্স বোঝে সে গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে ওই যে আলতু ফালতু জিনিসপত্র তাই পড়ে, বুঝছো? এই হচ্ছে তফাৎ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, আসসালামু আর আলাইকুম অবশ্যই ভাইয়া। কালকে পড়াশোনা করে আসবা, ঠিক আছে? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হাতে লেখা মুভ করার জন্য একটা ভিডিও দিবেন বলছিলেন। জি ঠিক ভাইয়া, আছে, ওইটা দিয়েন। ওকে। আমার মনে করাই দিয়েছেন, ইনশাল্লাহ সামনের দিন আমি এইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।